নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শান্তিনিকেতনের স্টুডিও থেকে আমি বন্যি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের বিশেষ আড্ডা ও সাক্ষাৎকার পর্বে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর কল্যাণ মুখোপাধ্যায়, সহকারী অধ্যাপক, শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর উইমেন, পূর্ব মেদিনীপুর। আজ আমরা আলোচনা করব বাংলা সংস্কৃতি ও ভাবধারার দুই উজ্জ্বল দিক, লালন ফকির ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ আলাপন। নমস্কার কল্যাণবাবু। নমস্কার। প্রথমেই আপনার কাছে জানতে চাইব, এই যে দুই ব্যক্তিত্ব, তাদের যেই সময়কাল, সেটা আমরা জানতে চাইব। হ্যাঁ, দেখুন, রবীন্দ্রনাথ এবং লালন দুই মহামানব। তাদের দেখা হওয়া নিয়ে প্রচুর নিউজ প্রিন্ট খরচা হয়েছে। তাদের দেখা হয়েছে, কেউ বলেন দেখা হয়নি, কিন্তু দুজনের দেখা হওয়ার কোনো রকম কোনো প্রামাণ্য নথি আজ পর্যন্ত পাওয়া যায়নি। সময়কালটার কথা আপনি বললেন, লালনের মৃত্যু হয়েছে 1890 সালে। 1774 তার জন্ম বলা হয়, যদিও জন্মসালটা আমরা বাঙালিরা তো আমাদের ইতিহাস রাখতে ভালোবাসতাম না, তাই কোনো ইতিহাস আমরা রাখিনি সেভাবে, তাই জন্মসালটা বিষয়ে আমরা নিশ্চিত নই, কিন্তু মৃত্যুসাল 1890। এখন 1890 রবীন্দ্রনাথের বয়স ছিল প্রায় 30 বছর। 1861 জন্ম, 29 বছর বয়স। সেই সময়ে কিন্তু রবীন্দ্রনাথ শিলাইদহতেই ছিলেন, বা শিলাইদহ যে পরগনা, জমিদারি পরগনা, সেই জমিদারি পরগনার মধ্যে কুষ্টিয়া পড়ে। কুষ্টিয়াতেই লালন, সকলেই জানি আমরা, লালনের জায়গা, সাধন ক্ষেত্র। সেই কুষ্টিয়া জমিদারি পরগনা এবং রবীন্দ্রনাথের সেই জমিদারি জায়গা, তারা ওখানে যাওয়া আসা, 1890তেই ওখানে যাওয়া, ফলে স্বাভাবিকভাবেই লালনের সঙ্গে একটা দেখা হওয়ার সম্ভাবনা ছিল, ভীষণভাবেই ছিল। কিন্তু রবীন্দ্রনাথের সারা জীবনের কোনো লেখার কোথাও লালনের সঙ্গে দেখা হওয়ার কোনো উল্লেখ আমরা পাই না। শুধু আমার কথা নয়, এটা বাংলা সাহিত্যের জানি আমরা যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় খুব বিখ্যাত নাম, অন্নদা শঙ্কর রায়, যিনি ওই সময়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন কুষ্টিয়ার ওই জায়গাটায় এক সময়ের, তিনিও বলছেন, আর প্রশান্ত কুমার পাল, যিনি রবীন্দ্রনাথের জীবনী লিখেছেন, খুব পুঙ্খানুপুঙ্খভাবে লিখেছেন, তারা কোথাও এটা বলছেন সবসময় যে কখনো দেখা হয়নি। ফলে অনেক গালগল্প প্রচলিত আছে দেখা হয়েছিল, ফলে দেখা হওয়ার জায়গাটা নেই। সময়কালটা বললাম, 1890 লালনের মৃত্যু, 1890-এর আশেপাশেই রবীন্দ্রনাথের কুষ্টিয়াতে যাওয়া, কিন্তু দেখা হওয়ার কোনো জায়গা নেই। মানে দেখা তাহলে হতেও পারে, নাও হতে পারে, মানে তার কোনো সম্ভাবনা ছিল, হ্যাঁ, মানে যেহেতু কিন্তু কোনো একটা প্রামাণ্য জায়গা। নথি নেই, কোথাও আমরা বুঝতে পারি না। অবশ্য এটা ঠিক যে লালন সম্পর্কে কিন্তু একটা ধারণা রবীন্দ্রনাথের মধ্যে ছিল, কারণ রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী বা তার ভাগ্নী সরলা দেবী, তারা কিন্তু ওই লালনকে নিয়ে প্রবন্ধ লিখেছিলেন। সরলা দেবী প্রবন্ধ লিখেছিলেন, ইন্দিরা দেবী লালনের গানের স্বরলিপি তৈরি করেছিলেন। ফলে ঠাকুরবাড়িতে কিন্তু লালনের নাম বা গান একেবারে অপরিচিত ছিল, এটা কিন্তু নয়, এটা কিন্তু ছিল, তার মানে চর্চার মধ্যে একটা চর্চার মধ্যে ছিল। সেটা ছিল, কিন্তু ওই দেখা হওয়ার জায়গাটা আমরা কিন্তু কোথাও দেখতে পাই না। আর একটা বিষয় আপনাকে বলে রাখি, ওই চর্চা হওয়ার যে জায়গাটা আপনি বললেন, সেটা হচ্ছে 1889-এ জ্যোতিরিন্দ্রনাথ একটা লালনের ছবি আঁকেন বোটে, যেটা একমাত্র লালনের প্রামাণ্য ছবি, আর কোনো ছবি লালনের নেই। কিন্তু এটাও বলা হয় যে সেটিও লালনের ছবি নয়। কেন বলা হয়? কারণ যারা প্রত্যক্ষদর্শী, লালনকে যারা দেখেছেন, তারা বলেন যে লালন সর্বকেশ রক্ষা করতেন। কিন্তু ওই ছবিটায় আপনি দেখবেন, ছবিটার মধ্যে আছে লালনের গোঁফ নেই, শুধু দাড়ি এবং বাবরি চুল। ফলে ওই ছবিটা যে প্রামাণ্য ছবি নয়, সে ব্যাপারে ঐতিহাসিকরা মোটামুটি একমত। তার মানে যখন প্রথমটা শুনছিলাম যে ছবি এঁকেছেন, তার মানে আমরা জেনারেলি যেটা আমাদের মনে ওইটাই। হয়, কোনো একটা মানুষকে দেখেছি এবং সেটা আমি আমার আঁকার মধ্যে দিয়ে
প্রমাণ করার চেষ্টা একদম, করলাম বা একদম। দেখেছি, কিন্তু আপনার পরের কথাতে আসলে আবার সেই দ্বিধার জায়গায় পৌঁছে যাচ্ছি আমরা, যে দেখা হয়তো হয়নি কারণ ছবির সঙ্গে তার মিল নেই। যারা সত্যিকারের দেখেছেন তার মানে দেখা হয়নি এটা ধরেই আমাদেরকে চলতে হ্যাঁ। হবে, যেহেতু ইতিহাস সাক্ষী সেটাই নেই, সেটাই এই কারণ আর কি। জ্যোতিরিন্দ্রনাথের আঁকা ছবিটাও প্রামাণ্য ছবি নয়। সেই আর কি। আচ্ছা, শোনা যায় এই যে লালনের গানের খাতা নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এসেছিলেন, মানে তিনি কি সত্যি সত্যি লালনের গান সংগ্রহ করেছিলেন? এটা সম্পর্কে যদি আমাদের শ্রোতা বন্ধুদের একটু জানানো হ্যাঁ, এটা যায়। খুব ভালো একটা প্রশ্ন। কারণ যারা লালনকে নিয়ে গবেষণা করেছেন, যেমন ধরুন উপেন্দ্রনাথ ভট্টাচার্য, অন্নদাশঙ্কর রায় নিজেও প্রচুর কাজ করেছেন। তারা যখন লালনের খাতা কুষ্টিয়াতে আনতে যায়, তখন লালনের শিষ্য ছিলেন ভোলাই শাহ, খুব বিশ্বস্ত, খুব কাছের। তিনি বলেছিলেন যে কবিগুরু, রবীন্দ্রনাথের কথা বলছেন, যে আমার গুরুর গান খুব ভালোবাসতেন, তিনি আমার গুরুর গানের খাতা নিয়ে চলে গেছেন, আর সেই গানের খাতা ফেরত দেননি। এখন এইটা নিয়ে একটা ঘটনা আছে, খুব সংক্ষেপে বলি যদিও সময় কম। রবীন্দ্রনাথ বিভিন্ন গানের খাতা সংগ্রহ করা ওনার অভ্যাস ছিল এবং সংগ্রহ করতে ভালোবাসতেন। এখন গানের খাতা তিনি সেখান থেকে নিয়ে এসেছিলেন, এটা খুব প্রামাণ্য সত্য। নিয়ে আসার পরে গানের খাতাটা শান্তিনিকেতনে রেখেছিলেন, সেই গানের খাতা আর ফেরত যায়নি। খুব ইন্টারেস্টিং কথা হলো, সেই রবীন্দ্রনাথের মৃত্যুর পর রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবী, তাদের কাছে সেই খাতা যায়। সেই খাতা তাদের অবর্তমানে যায় রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবীর যে পালিতা কন্যা নন্দিনী দেবী এবং তার স্বামী কৃষ্ণ কৃপালনীর কাছে। কৃষ্ণ কৃপালনীর কাছ থেকে সেই খাতা আসে শান্তিনিকেতনের বিখ্যাত চিত্রকর সুধীর খাস্তগিরের কাছে। সুধীর খাস্তগিরের কাছ থেকে সেই খাতা আসে তার কন্যা, আমাদের খুব পরিচিত শ্যামলী খাস্তগিরের কাছে। শ্যামলী খাস্তগিরের কাছে সেই লালনের খাতা, গানের অরিজিনাল গানের খাতা, একদম আসল গানের খাতা দীর্ঘদিন ধরে রাখা ছিল। সেই গানের খাতাটি উনি দেন লালন গবেষক, এখন বর্তমানের প্রখ্যাত একমাত্র কিংবদন্তি গবেষক শক্তিনাথ ঝা, তাকে দেন, লালনের কিংবদন্তি গবেষক। সেই শক্তিনাথ ঝা লালনের সেই গানের খাতাটি নিয়ে কাজ করেন, খুব মূল্যবান কাজ করেন, খুব বিখ্যাত বই তার আছে, লালন সাঁই দেশ কালো শিল্প, সেই বইটি। গত 2-3 বছর আগে সেই গানের খাতার একটি কপি লালনের যে জায়গা কুষ্টিয়া, সেখানে গিয়ে ফেরত দিয়ে আসা হয়। শক্তিনাথ ঝায়ের সঙ্গে আমিও ছিলাম, আমার সৌভাগ্য, যখন খাতাটি ফেরত দেওয়া হয়। এটা একটা ঐতিহাসিক বৃত্ত। প্রায় 1890 সাল লালনের মৃত্যু, একদম তাই। আজকে 2022-23 সালে খাতাটি ওখানে ফেরত গেছে, তার কপিটি, অর্থাৎ প্রায় 130-32 বছর। হ্যাঁ, এত বছর পরে খাতাটি ফেরত গেল। এটা একটা খুব ঐতিহাসিক একটা ঘটনা, যে ঘটনাটা সেভাবে প্রিন্ট মিডিয়া তো এই ধরনের ঘটনাকে প্রচার করে না, কিন্তু ভীষণ একটা নিজেরও ভালো লেগেছিল, যে যেন ঘরের ছেলে ঘরে ফিরে গেল, যার খাতা তার আগ্রাতেই আবার সেই খাতা ফিরে গেল, এবং দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল সেই ঘটনাটা। এই প্রসঙ্গ বলে, আপনি যখন গেছিলেন ওখানে, তখন ওখানকার ওনার যে পরিবার এখনও আছেন, এই খাতাটি কি করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে এলেন, মানে দেখা না করে কি করে খাতাটি, এর সম্পর্কে কি কিছু না, খাতা জানা গেছে? রবীন্দ্রনাথের তো সেটা জমিদারি ছিল ওই জায়গাটা, আচ্ছা। যেহেতু শিলাইদহ জমিদারি অঞ্চল, রবীন্দ্রনাথের বারে বারেই যেতেন এবং সেখানে গিয়ে বিভিন্ন পুরনো গান সংগ্রহ করা রবীন্দ্রনাথের একটা নেশা ছিল। ফলে সেই মধ্য থেকে উনি কুষ্টিয়াতে গেছিলেন, সেখান থেকে কাউকে দিয়ে সংগ্রহ করিয়ে এনেছিলেন, এবং সংগ্রহ করার পরে আপনি যদি আজকে রবীন্দ্র ভবনে যান, সেখানে দেখতে পাবেন সেই খাতাটা কিন্তু আর্কাইভে রাখা আছে, কালেক্টেড বাই রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা। টেগোর লেখা আছে সেই আর্কাইভের। আপনি যদি খোলেন অনুমতিক্রমে, তাহলে দেখতে পাবেন সেই গানের খাতা কালেক্টেড বাই রবীন্দ্রনাথ টেগোর লেখা আছে। হ্যাঁ, ফলে এটা একটা অদ্ভুত, মানে ভীষণ ভালো একটা দিক। আবার সেই গানের খাতা সেখান থেকে গান নিয়ে, সবগুলো নয়, কিন্তু প্রবাসী পত্রিকার একটা বিভাগ খুলেছিলেন রবীন্দ্রনাথ, যেহেতু প্রাচীন গ্রামীণ কবিদের সম্পর্কে তার জানার ইচ্ছা ছিল। সেখানে তিনি গান প্রকাশ করতেন। প্রথম তিনি সেই পত্রিকাতে, প্রবাসী পত্রিকায়, লালনের 20টা গান প্রকাশ করেছিলেন। তার আগেও গান প্রকাশ করা হয়নি এমনটা নয়, সরলা দেবী কিছু গান প্রকাশ করেছিলেন। কিন্তু আপনাকে কথাটা বলি আমি, যে রবীন্দ্রনাথ গানটা প্রকাশ করছেন 1915 সালে। 1915 সালে যখন প্রকাশ করছেন, তখন সালটা মনে রাখুন, 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়ে গেছেন। নোবেল প্রাইজ পাওয়া একটা কবি
গোটা এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল প্রাইজ পেয়েছেন তিনি। তাকে নিয়ে তখন চারিদিকে হই হই কাণ্ড। সেই নোবেল লরিয়েট একজন কবি, তিনি লালনের গান প্রকাশ করলেন 1915 সালে। ভদ্র সমাজ, এলিট ক্লাসে লালনের গানের মর্যাদা তখন বহুগুণ বেড়ে গেল। যে রবীন্দ্রনাথ প্রকাশ করছেন, একজন নোবেল প্রাপক কবি, সাহিত্যে নোবেল পেয়েছেন, তিনি সাহিত্যের বিষয়ে প্রকাশ করছেন। দেখি তো কি গানগুলো। লালনের 20টা গান তিনি প্রবাসীতে প্রকাশ করলেন পর 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 পর। ফলে লালনের জায়গাটা তারপর থেকে কোনো সন্দেহ নেই বলতে অনেকখানি সকলের কাছে পৌঁছে গেল। রবীন্দ্র গানে লালনের প্রভাব কেমন ছিল বলে আপনার ধারণা? এটা তো একটা প্রায় পিএইচডি থিসিসের জায়গা, এত অল্প সময়ে বলা যাবে না। তবু আমি বলি যে রবীন্দ্রনাথ লালনকে নিয়েছেন বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে। আমি দু এক কথাই বলি। যেমন ধরুন, আমরা সবাই জানি যে সুরগুলো রবীন্দ্রনাথের গানের মধ্যে আছে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, বা আমারে কে নিবি ভাই সঁপিতে চাই আপনারে, যে গানগুলো দেখুন আপনি। আমি দু লাইন বলি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আবার দেখুন একই গান, আমারে কে নিবি ভাই সঁপিতে চাই আপনারে। আবার একই সুর, আমারে পাড়াই পাড়াই খেপিয়ে বেড়াই কোন খ্যাপাসে। একই সুর। কোথা থেকে নিয়েছেন? এর সুর হলো, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কিন্তু লক্ষ্য করলে দেখবেন এটা কিন্তু লালনের গান নয়, বাউল গানের সুর নিয়েছেন। আবার যেটা খুব বিখ্যাত বাংলাদেশের আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওই আপনার গগন হরকারার গান। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। একই সুর। এটাও কিন্তু লালনের সুর নয়। লালনের কোনো সুর রবীন্দ্রনাথ গ্রহণ করেননি। কি করেছেন? লালনের ভাব গ্রহণ করেছেন। কোন ভাব? লালন সারা জীবন সন্ধান করেছেন মনের মানুষের। সেই মনের মানুষের জায়গাটায়, এবং সব বাউলই মনে করেন, অনুমান নয়, বর্তমান সত্য, মানুষ সত্য, মানুষ ভজ, মানুষ ভজলে সোনার মানুষ পাবি, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি। অর্থাৎ মানুষকে ভজো এবং এই পৃথিবীর বর্তমান কালকে ভালোবাসো। দেখুন লালন তার গানে বলছে, অনন্তরূপ সৃষ্টি করলেন সাই শুনি, মানবের উত্তম কিছুই নাই। কেন মানুষের থেকে উত্তম কিছু নেই? কারণ দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে এই মানবে, মন যা করো তরা করো এই ভাবে। অর্থাৎ মানুষের এবং পৃথিবীকে তিনি গুরুত্ব দিচ্ছেন, মানুষকে এবং পৃথিবীকে। রবীন্দ্রনাথ কি বলেছেন? জন্মেছি যে মর্তকোলে ঘৃণা করি তারে, ছুটিব না স্বর্গ আর মুক্তি খুঁজিবারে। আমার মুক্তি স্বর্গতে নয়, আমার মুক্তি মানুষের মাঝে এবং পৃথিবীতে। যে কথা বলেছেন লালন। আবার রবীন্দ্রনাথের গানে আমি দেখবেন যে আপনাকে এই জানা আমার ফুরাবে না, খুব বিখ্যাত গান। অর্থাৎ নিজেকে জানো, নিজের অন্তরতম সত্তাকে জানো। লালনের গানে আমরা পাই, খ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়, আপন ঘরে না জেনে তুই বাহির খুঁজে পড়বি ধাঁধায়, বাহির খুঁজে পড়বি ধাঁধায়। খ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়। একই সঙ্গে মিলিয়ে দেখুন, আপনাকে এই জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না। পরের লাইনটা দেখুন, এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আমার মধ্যে অন্তরতম যে মানুষটা বাস করে আমি তাকে চিনতে চাইছি। আপনি এরকম অজস্র উদাহরণ দিতে পারবেন, যেটা যদি সময় থাকে আমি পরবর্তীকালে আবার বলবো। আবার এই জায়গা থেকে একটা জিনিস আপনাকে মনে করে দিতে চাই, যে লালনের গান নিয়েছেন, মানে গানের ভাব নিয়েছেন, কিন্তু সমগ্র জীবনে রবীন্দ্রনাথ কোথাও লালনের নাম উল্লেখ করলেন না। কিন্তু কেন? এই লালনের গান যখন নিয়েছেন, লালনের গানের খাতা সংগ্রহ করেছেন, নিশ্চয়ই তার মধ্যে একটা ভালোবাসা বা একদম। একটা গুণ দেখেছেন। তারপরে এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই যে 20টা গানের প্রকাশ করেছেন, তো এইটা কেন? মানে এই কি বলবো, লালনের নাম উল্লেখে রবীন্দ্রনাথের কেন এই ঔদাসীন্য? এটা ঐতিহাসিক এবং
সাংঘাতিক রহস্যময় একটা ঘটনা, প্রশ্ন এটা, যার কোনো রকম কোনো উত্তর কোনো গবেষক এখনো পর্যন্ত দিতে পারেননি। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় কিছু কথা, তার আগে বলি কেমন উদাসীনতা আপনি দেখুন। রবীন্দ্রনাথ লালনের একটা গান ব্যবহার করেছেন, খুব বিখ্যাত গান, সবাই জানি আমরা, খাঁচার ভিতর অচিন পাখি। গোড়া উপন্যাসেই গানটা তিনি ব্যবহার করছেন, গোড়া উপন্যাসেই গানটা আছে, প্রথমেই আছে। এই একই গান রবীন্দ্রনাথের জীবন স্মৃতি বইতেও আছে। এই একই গান 1925-এ রবীন্দ্রনাথ যখন ভারতীয় দর্শন কংগ্রেসের ভাষণ দিতে যান তখনও ব্যবহার করছেন। একই গান, কোথাও বললেন না যে গানের রচয়িতার নাম হচ্ছে লালন ফকির। শুধু এটা নয়, আমি বলি আপনাকে, তিনি ওই যখন ভারতীয় দর্শন কংগ্রেসের ভাষণ দিতে যান তখন লালনের সঙ্গে তুলনা করছেন সেলির। খুব বিরাট একটা সম্মানের জায়গা, যে দর্শনের জায়গায় কোন জায়গায় পৌঁছে যেতে পারে লালনের গান এবং সেলির জায়গাটা, ভাবনাটা। কিন্তু গোটা ভাষণে আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে নেমলেস ভিলেজ সিঙ্গার। আমরা যারা লালন প্রেমী, যারা লালনকে নিয়ে কাজ করতে ভালোবাসি বা চাই সারা জীবন ধরে, তাদের কাছে এটা কতটা যন্ত্রণার। একদমই তাই। আবার অনেক পরে তিনি হিবার্টে বক্তৃতা দিতে গেছিলেন, হিবার্ট বক্তৃতামালা, তার একটা সিরিজ আছে, সেই হিবার্ট বক্তৃতামালাতেও তিনি সেই গানের কথা উল্লেখ করছেন। সেখানে কি বলছেন লালনকে? আমি এক গ্রাম্য ফকিরকে জানি। আবার বলছেন এক নিরক্ষর অশাস্ত্রজ্ঞ বাউলের কথা জানি। গ্রাম্য ফকির, নিরক্ষর অশাস্ত্রজ্ঞ বাউলের কথা জানি। এখানে কি কোথাও মনে হয় না যে কেন এই উপেক্ষা? 1909-এ বঙ্গীয় সাহিত্য পরিষদের ভাষণে তিনি লালনের নাম উল্লেখ করছেন। ভাষণের সময় বলছেন, আমি এরকম একজন প্রচারককে জানি যার গানে সমস্ত ধর্মের একটা মিলনের কথা আছে। রবীন্দ্রনাথ স্বীকার করছেন যে বাউলের গান, সেখানে কোরআনে পুরাণে ঝগড়া বাঁধেনি, সেখানে মিলনের কথা বলা হয়, তিনি বলছেন, স্বীকার করছেন। কিন্তু 1909-এ যে ভাষণটা তিনি যখন বলছেন, পাঠ করছেন, তখন সেখানে লালন নাম উল্লেখ করলেন, লালন ফকিরের কথা পরিষ্কার উল্লেখ করছেন সেই ভাষণে। যখন রচনাবলিতে সেই রচনাটা প্রকাশিত হচ্ছে, আপনি দেখবেন খুলে, সেখানে লালনের নামটা বাদ দেওয়া হচ্ছে, ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। আমি ইচ্ছাকৃত শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করলাম, কারণ যার সঙ্গে এত আলাপ, যার গানের সুর, যার গানের ভাব, যার সারা জীবনে এতটা প্রভাব ফেললো, যাকে তিনি জীবন দেবতার সঙ্গে মনের মানুষকে উল্লেখ করছেন, যে লালনের যে মনের মানুষ সেই যেন আমার জীবন দেবতা। এটা নিয়েও একটা বড় চ্যাপ্টার করা যায়, এটা এইটুকু সময়ে বলা যাবে না। অথচ জীবন দেবতা, মনের মানুষ, তার জীবনে এত বড় জায়গা নিয়ে রয়েছে, অথচ বলছে লালন কোনো নাম নেই, সমগ্র রচনাবলীর মধ্যে কোথাও নেই। ছন্দ বলে তার একটা বই আছে, সেখানে ছন্দতে লালনের অনেকগুলো গান উল্লেখ করছেন তিনি, কোথাও বলছেন, কোথাও অশাস্ত্রজ্ঞ বাউল, গ্রাম্য ফকিরের সমস্ত বলছেন। কেন লালনের নাম তিনি জানতেন না? জানতেন, ভীষণভাবে জানতেন, উল্লেখ করলেন না কেন? আপনি যেটা প্রশ্ন করলেন আমাকে যে কেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে লালন তো আসলে শুধু লেখক ছিলেন না, গায়ক ছিলেন না, লালন ভালো লাঠিয়াল ছিলেন, ভীষণ ভালো লাঠিয়াল ছিলেন। প্রায় 116-17 বছর বেঁচে ছিলেন, ভাবুন। তা লালনের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল সেই সময়ের কাঙাল হরিনাথের, হরিনাথ মজুমদার। তা কাঙাল হরিনাথের একটা পত্রিকা ছিল গ্রাম বার্তা প্রকাশিকা। সেখানে ঠাকুরবাড়ির যে জমিদার পরগনা, তার মধ্যেই ছিল, তো প্রথমেই বললাম, ঠাকুরবাড়ির জমিদারের যে অত্যাচার, সেই অত্যাচারটা তিনি সেই পত্রিকাতে নিয়মিত লিখতেন, এবং নিয়মিত লেখার ফলে ঠাকুরবাড়ি কিন্তু ভীষণভাবে ক্রুদ্ধ হয়েছিলেন। রবীন্দ্রনাথ কাঙাল হরিনাথের কাছে নিজে গিয়ে অনুরোধ করেছিলেন যে আমার পিতৃদেব বেঁচে থাকতে আপনি এই লেখাগুলো প্রকাশ করবেন না, কারণ পিতৃদেবের আঘাত লাগতে পারে। কাঙাল হরিনাথ সেই অনুরোধ রেখেছিলেন। পরে অবশ্য কিছুটা প্রকাশিত হয়েছিল, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু কী এমন ছিল সেই লেখাতে যে বাবা বেঁচে থাকাকালীন প্রকাশ করবেন না আপনি? এবারে একটা কথা বলি, কাঙাল হরিনাথ যখন ওই লেখাগুলো লিখছেন নিয়মিত, জমিদারদের উপর অত্যাচার, দীর্ঘক্ষণ ঠাকুরবাড়িতে গিয়ে জমি দাঁড় করিয়ে রাখা, অত্যাচার করা, আসলে আমরা তো মহাপুরুষদের শুধু ভালো দিকটাই দেখি, তারা এই জন্যই তারা মহাপুরুষ, তাদের ভেতরে ঢুকতে চায় না। ঠাকুরবাড়ি এই দিকটা তো আমরা গবেষণা করিনি অতটা, হলেও খুব কম। কাঙাল হরিনাথ সেই অত্যাচারের বর্ণনাগুলো লিখেছিলেন। মানে সব কিছুরই যেমন দিনের আলো আছে, রাত্রিও তো আছে, অন্ধকারটাও এটা আছে। অন্ধকার আছে, মানে এটা তো ফলে স্বাভাবিক। সেই যে ঠাকুরবাড়ি থেকে লাঠিয়াল দিয়ে কাঙাল হরিনাথকে জব্দ করার জন্য পাঠানো হয়েছিল, লাঠিয়াল দিয়ে তাকে মারার জন্য, তখন লালন কাঙাল হরিনাথের হয়ে ঠাকুর পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এবং দাঁড়িয়েছিলেন শুধু নয়, লাঠিয়াল দিয়ে, তার বাহিনী দিয়ে কাঙাল হরিনাথকে জয়ী করেছিলেন
ঠাকুর পরিবারের মানুষেরা ফিরে আসতে বাধ্য হয়েছিল। ইতিহাসের সত্য ঘটনা এগুলো। ফলে একটা জায়গা তো থেকেই যায়। আমার ধারণা সেখানে কোনোভাবেই রবীন্দ্রনাথ কেন প্রকাশ করেননি তার সঠিক কারণ না জানা গেলেও একটা জায়গা মনের মধ্যে ছিলই। তাই তার ভাবনা গ্রহণ করেছিলেন, গান গ্রহণ করেছিলেন, কিন্তু লালনের নাম তিনি কোথাও গ্রহণ করেননি। মানে লালন এতটাই ভালো বা এত ভালো গুণী একটা মানুষ, যেখানে আপনার সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম, মানে ওই গুণকে, ওই ভাবকে কিছুতেই পারেননি রবীন্দ্রনাথের ভালো দিক থেকে, ভালো মনের প্রকাশ থেকে ওইটাকে বিরত থাকতে। নিশ্চয়। পারিবারিক কারণে, যেটাই যে লাঠিয়াল বললেন, পারিবারিক যে সমস্যা, সেখান থেকে হয়তো নামটা উনি নেননি, মানে এটা হতে পারে। যাই হোক, আপনার কাছ থেকেই শুনলাম। একটা আপনার কাছে গান শুনতে চাইবো এবং একদম আমরা শেষ পর্যায়ে পৌঁছে এসেছি। তো একটা গান দিয়ে আজকের আলোচনা শেষ গান করব। মানে আমি পুরো গানটা করছি না, আমি লালনের সঙ্গেই যোগাযোগ রেখে একটা গান আপনাকে একটু বলি, খুব অল্প সময় আছে হয়তো। যেহেতু ওই আপনাকে বললাম না মনের মানুষের কথাটা, সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে তো অনেকগুলো প্রবৃত্তি বাস করে। কখনো আমাদের কামুক প্রবৃত্তি, কখনো রাগী প্রবৃত্তি, কখনো লোভী প্রবৃত্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে প্রবৃত্তিটা, সর্বশ্রেষ্ঠ যে সত্তাটা আমাদের বাস করে প্রত্যেকের মধ্যে, আমার মধ্যেও আপনার মধ্যেও, সেটা হচ্ছে মনের মধ্যেকার শ্রেষ্ঠ মানুষ, সেই মনের মানুষ। তাকে খোঁজার জন্য, তাকে আমার সঙ্গে মিলিয়ে আমার প্রকাশ করার জন্য সারা জীবন লালনের সাধনা। সে মাঝে মধ্যে প্রকাশিত হয়। আপনি দেখবেন মনের মানুষ গানটাতেই আছে। মেঘের মধ্যে বিদ্যুৎ যেমন একবার করে দেখা যায়, আমার মধ্যে থেকেও সে যেন হঠাৎ করে একবার করে সেই ভালো মানুষটা প্রকাশিত হয়, সে বেরোতে পারে না। এবারে লালনের যে গানটা আছে, খুঁজি তারে আসমান জমিন, আরে আমারে চিনি নে আমি রে, খুঁজি তারে আসমান জমিন, আমারে চিনি নে আমি রে। সেখানেই বলছে লালন, আমি বাকে সে কোন জনা। এখানে আমি কে? আমি, আর সে মানে আমার মনের মানুষ। আমি বাকে সে কোন জনা, কথা কয় রে দেখা দেয় না, কথা কয় রে দেখা দেয় না। সেই মানুষটা একদম দেখতে পায় না, সে কথা কয় আমার সঙ্গে, কিন্তু দিনরাত তার কথা হচ্ছে ভালো মানুষের, সে প্রকাশিত হয় না। ও রবীন্দ্রনাথও তার গানের মধ্যে এই ভাবটা নিয়ে এসেছেন। কে সে মোর, কে বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। দেখুন একই কথা বলছে। হ্যাঁ, সে আমার মধ্যে আছে, আমি তাকে দেখতে পাই না, আমি বুঝি, কিছুটা বুঝতে পারি, সবটা বুঝতে পারি না। দুটো গানেরই হ্যাঁ, ভাব এক। এটাই আমার মনের মানুষ। এই মনের মানুষকেই রবীন্দ্রনাথ বলেছেন জীবন দেবতা। আজকের এই মনোজ্ঞ আলোচনা, মূল্যবান বক্তব্যের জন্য ডক্টর কল্যাণ মুখোপাধ্যায়কে জানাই আন্তরিক ধন্যবাদ। লালন ফকির ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা, দর্শন ও মানবতার বাণী নিয়ে আজকের এই আলোচনা নিশ্চয়ই শ্রোতা বন্ধুদের সমৃদ্ধ করেছে। আকাশবাণী শান্তিনিকেতনের পক্ষ থেকে আমি বহ্নি আজ এখানেই বিদায় নিচ্ছি।